নানান জল্পনা কল্পনা শেষে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সেই আকাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। কিছু জায়গায় কিছু অভিযোগ ছাড়া মোটের উপর এই নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিশেষ করে আমি আমার ভোট কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই দিতে পেরেছি। এরকমভাবে বেশিরভাগ ভোটারই তাদের ভোট নিজ ইচ্ছায় প্রদান করতে পেরেছে। প্রাপ্ত ফলাফল মতে বিএনপি জোট 2/3 আসনে জয়লাভ করেছে, কিন্তু প্রাপ্ত ভোটের হিসেবে বিএনপি জোট এবং জামাত জোটের মধ্যে ভোট পাওয়ার ব্যবধান আশঙ্কার তুলনায় কম। মানে আসন কম পেলেও জামাত জোট ভোট পেয়েছে অনেক বেশি। তবে সন্দেহ উঠেছে অন্য জায়গায়, যেটা হচ্ছে ভোট পরবর্তী মেকানিজম, যেটাকে সবাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতেছে। আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা নির্দিষ্ট কোনো টাস্ক না, এইটা অনেকগুলো টাস্কের একটা সম্মিলন। নিজের পক্ষে ভোট বৃদ্ধির জন্য কিংবা নিজেকে বা নিজের দলকে বিজয়ী করার জন্য জনগণের ভোট প্রাপ্তির বাইরে গিয়ে যা যা করা হয় সবই ইলেকশন ইঞ্জিনিয়ারিং। মনে করেন ভোটারের অবস্থান দেখে নির্বাচনী এলাকার আয়তন বাড়ানো বা কমানো, ভোট গণনার সময় সংখ্যায় পরিবর্তন করা, কৌশলে নির্বাচনের ফল পাল্টে দেওয়া ইত্যাদি সব। আর এই সবগুলো কাজ করা হয় মিডিয়া, প্রশাসন, সুশীল সমাজ সবাই মিলেমিশে একসাথে। মনে করেন একটা আসনের ফলাফল পাল্টে ফেলা হবে, এক্ষেত্রে মিডিয়া মারফত আগেই নির্দিষ্ট কারো পক্ষে খবর ছড়িয়ে দেওয়া হবে। এতে কিছু মানুষ সেই রেজাল্টের প্রতি বায়াস থাকবে, এরপর ফলাফল পাল্টে ইচ্ছা মতো রেজাল্ট দেওয়া হবে। তখন মানুষের কাছেও এইটা বিশ্বাসযোগ্য মনে হবে। আবার কিছু কেন্দ্রে ঝামেলা পাকিয়ে রেখে কিংবা কিছু কেন্দ্রের প্রতি মিডিয়া হাইপ ক্রিয়েট করে সবার দৃষ্টি ওই দিকে রাখা হয়, আর এই সুযোগে অন্যান্য কেন্দ্রের ফলাফল পাল্টে ফেলা হয়। আর একটা ভালো সংখ্যক মানুষ এবারের নির্বাচনের ফলাফলের বেলায় এসব অভিযোগ করতেছে, কারণ এইরকম ঘটনা এবারের ফলাফল প্রদানের সময়ও কিছুটা হয়েছে। আর এই অভিযোগের পেছনে শক্ত একটা যুক্তি হচ্ছে, প্রায় 20 থেকে 25টার মতো আসনে ফলাফল নির্ধারিত হয়েছে মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে। খুব ক্লোজ প্রতিযোগিতা হয়েছে অনেকগুলো আসনেই। কিন্তু সমস্যা হচ্ছে ভোট গণনার সময় তো সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেই লোকজনকে কেন্দ্রে রাখা হয়, তাদের সামনে কিভাবে এসব করা যায় সেটা নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন তোলেন। আর এখানেই আসে রাজনৈতিক দলগুলোর মধ্যে নেগোসিয়েশনের ব্যাপারটা। মনে করেন আমার আসনে আমি খুব প্রভাবশালী একজন প্রার্থী, ফলে আমার আসনের কেন্দ্রগুলোতে ভোট গণনার সময় যাতে আমি ইচ্ছা মতো কিছু করতে পারি, তাই এখানে প্রতিপক্ষের প্রতিনিধিদের সাথেও একটা নেগোসিয়েশন আমি করে রাখবো। সেটা হতে পারে অর্থের বিনিময়ে, অথবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে, অথবা বিশেষ কোনো সুবিধা প্রদান করে। এই নেগোসিয়েশনের বেলায় রাজনৈতিক দলগুলোর বৃহৎ পরিসরের নেগোসিয়েশনটাও কিন্তু অন্তর্ভুক্ত। দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোতে ঠিক এই পয়েন্টে বহু রকম রাজনীতি হয়, বহু রকম। কিছু কিছু ক্ষেত্রে জনগণের ভোটের ছিটে ফোটারও প্রতিফলন হয় না এসব নেগোসিয়েশনের ফলে। সেসব জায়গায় নির্বাচন হয়ে ওঠে জাস্ট লোক দেখানো। যাই হোক, পরাজিত পক্ষ এরকম অভিযোগ উঠাবে, এটাই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক হচ্ছে বিজয়ী পক্ষের দ্বারা পরাজিত প্রার্থীর সমর্থকদের উপর হামলা এবং আক্রমণ করা। দেখেন, বাংলাদেশের রাজনীতির একটা ভয়ঙ্কর বাজে দিক হচ্ছে প্রতিহিংসা। 2-5 হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েই পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা, মানুষের উপর আক্রমণ, এইসব এখানে নিয়মিত ঘটে। গত 2 দিনে বিএনপির তৃণমূলের কর্মী বাহিনীর দ্বারা সারা দেশের নানান জায়গায় এরকম ঘটনা ঘটেছে বলে অভিযোগ এসেছে। তবে মিডিয়া মারফত এই ব্যাপারগুলো এখনো ক্লিয়ারলি কিন্তু সেইভাবে সামনে আসেনি। যাই হোক, এটা সেটা যেই খবরই যেদিক থেকে আসুক না কেন, নির্বাচন মোটের উপরও সুষ্ঠু হয়েছে এবং এই ফলাফলটা সবাই মেনেও নিয়েছে। তো রাজনৈতিক দলগুলো যদি সবকিছু মেনে নেয়, তো আমি আপনি প্রশ্ন ওঠানোর কে? মানে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এখন বিএনপির সামনে চ্যালেঞ্জগুলো আসলে কি কি? গত 17 বছর তারা ক্ষমতার বাইরে ছিল। আওয়ামী লীগের আমলের চাইতে যদি ভালো কিছু বিএনপি মানুষকে উপহার দিতে না পারে, তবে কিন্তু বিএনপির ক্ষমতা বেশি দিন স্থায়ী হবে না। ক্ষমতা স্থায়ী করতে বিএনপির সামনে যেসব চ্যালেঞ্জ আসবে, চলেন সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথমত, অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বিএনপির ন্যারেটিভ নির্মাণে দুর্বল। বিএনপির বুদ্ধিজীবী মহল এবং সুশীল সমাজ দলের পক্ষে কার্যকর ন্যারেটিভ উৎপাদন করতে পারেন না। যেখানে বাংলাদেশের মানুষ এক ধরনের বাইনারি ধারণায় বিশ্বাসী ছিল যে হয় আওয়ামী লীগ না হয় বিএনপি, এই দুই দলের মধ্যেই তারা তাদের ভোট রাখবে, সেই বদ্ধমূল ধারণায় একটা ব্যাপক পরিবর্তন গত 1.5 বছরে এসেছে। আসন বেশি পাইছে ঠিক আছে, কিন্তু ভোট যদি বিপক্ষ জোটের চাইতে 20 থেকে 25% বেশি পাইতো, তাহলে ধরে নিতাম যে মানুষ আগের বাইনারি চিন্তাতেই আছে। কিন্তু মানুষের ভোট প্রায় অর্ধেক বিএনপির বাইরে চলে গেছে। এইটা সম্ভব হয়েছে বিপক্ষ জোটের লম্বা সময়ের নানা ন্যারেটিভ এবং বয়ানের ফলে। বিএনপি তাদের প্রতি বিপুল জনসমর্থন ধরে রাখার জন্য কার্যকর বয়ান তৈরি করতে পারেনি। জামাত জোটের বিরুদ্ধে তাদের বয়ানগুলো মূলত আওয়ামী লীগের বানিয়ে যাওয়া বয়ানগুলোই।
কিন্তু একটা দলের আদর্শ টিকে থাকে এই ন্যারেটিভগুলোর মধ্য দিয়েই। বিএনপি যদি সামনের দিনে তাদের শাসন এবং গৃহীত পদক্ষেপের সমর্থনে সুন্দর সুন্দর বয়ান উৎপাদন করতে না পারে, তবে শুধু গায়ের জোরে বেশি দিন সুষ্ঠুভাবে দেশ চালাতে হিমশিম খাবে বিএনপি। এই জন্য বিএনপিকে একটা বুদ্ধিজীবী মহল প্রস্তুত করতে হবে, গবেষক প্রস্তুত করতে হবে, সাহিত্যিক শ্রেণী প্রস্তুত করতে হবে, যারা তরুণদের পাঁচ ধরতে পারবে। এই যে একটা বিপুল সংখ্যক ভোটার জামাত জোটকে ভোট দিল, এইটার কারণ খুঁজে বের করতে হবে, সেগুলোর অ্যানালাইসিস করে বিএনপির কার্যপ্রণালী ঠিক করতে হবে। এইটা বিএনপির কাছে একটা বড় ধরনের চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর উশৃঙ্খল তৃণমূলের নেতাকর্মীকে নিয়ন্ত্রণে আনা। এই যে প্রায় 40% আশেপাশের একটা ভোট জামাত জোটে পড়েছে, এই সকল ভোটই কিন্তু জামাতের সমর্থকদের ভোট না। জামাতের সমর্থকের ভোট এর মধ্যে সর্বোচ্চ 25 থেকে 27%, বাকি প্রায় 13 থেকে 14% ভোটার ভোট দিছে জাস্ট তৃণমূলের বিএনপির নেতাকর্মীদের উপর বিরক্ত হয়ে। অনেক আসনে জামাত জোটের প্রার্থীকে মানুষ চেনেই না, বাট তারপরেও কিছু মানুষ তাদেরকে ভোট দিয়েছে, কারণ তারা বিএনপির বাইরে ভোট দিতে চেয়েছে। এই বাইরে ভোট দিতে চাওয়ার পেছনে কারণ হচ্ছে তৃণমূলের বিশৃঙ্খলা, বাজার দখল, বাসস্ট্যান্ড দখল, দোকান থেকে চাঁদাবাজি, বিভিন্ন হুমকি ধামকি ইত্যাদি। বড় কথা, গণ অভ্যুত্থানের আগের পরিস্থিতি যেমন ছিল, কিছু ক্ষেত্রে তার চাইতেও বাজে অবস্থা হয়ে যাচ্ছিল। যদিও এক পর্যায়ে এইটা কিছুটা কমে আসছে, কিন্তু এই ঘটনাগুলো একটা ভালো সংখ্যক মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল যে বিএনপি ক্ষমতায় আসলে দেশ সেই আগের মতোই হয়ে যাবে। এখন ক্ষমতায় আসা বিএনপির সামনে চ্যালেঞ্জ হচ্ছে মানুষের এই ভয়টা দূর করা। যদি এইটা দূর করতে না পারে, যদি আসলেই আগের পরিস্থিতি বাস্তবায়িত হয়, তবে এন্টি বিএনপি সেন্টিমেন্ট সামনের দিকে আরো বাড়তে থাকবে। তৃতীয়ত, আওয়ামী আমলে দেশের অর্থনীতি হয়ে উঠেছিল একটা ফাঁপা বেলুনের মতো, যার ভেতরটা ছিল ফাঁকা আর বাইরেরটা ছিল ঝকঝকে তকতকে অবকাঠামো দিয়ে সাজানো। দেশের ঋণের পরিমাণ রেকর্ড পরিমাণ বেড়ে গিয়েছিল, বেশ কিছু ব্যাংক একদম ফাঁকা করে ফেলা হয়েছিল, মুদ্রাস্ফীতি বাড়তেছিল ব্যাপক গতিতে। সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার দেশের ব্যাংকগুলোকে বাঁচাইছে, মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরছে, দ্রব্যমূল্য গত 1.5 বছর একটা স্বাভাবিক অবস্থায় রেখেছে। এই অবস্থা যদি আরো কয়েক বছর বজায় রাখা না যায়, তবে দেশের অর্থনীতি ভেঙে পড়বে। বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ খুব সতর্কতার সাথে আগামী কমপক্ষে 2টা বছর অর্থনীতির চাকা স্বাভাবিক রাখার জন্য কাজ করা, মুদ্রাস্ফীতি বাড়তে না দেওয়া, যোগ্য এবং দক্ষ মানুষজনকে ব্যাংক ব্যবস্থার দায়িত্ব দিয়ে তার গতি নিয়ে আসা। কিন্তু নবনির্বাচিত বিএনপির নানান মহলের প্রার্থীদের ভিড়ে এই জটিল কাজটা বিএনপি করতে পারবে কিনা, সেটাই একটা বড় প্রশ্ন। চতুর্থত, অন্তর্বর্তী সরকার নতুন কোনো মেগা প্রকল্পের কাজ হাতে নেয় নাই, কিন্তু যেসব মেগা প্রকল্প চলমান ছিল সেগুলোর গতি বাড়িয়ে দিয়েছিল। আপনি খেয়াল করলে দেখতে পারবেন, হাসিনা আমলে প্রচুর মেগা প্রকল্প হাতে নেওয়া হয় এবং সেই সব প্রকল্প বাস্তবায়নে অস্বাভাবিক রকমের সময় ক্ষেপণ করা হতো। যেমন জুলাই আন্দোলনে মেট্রো রেল স্টেশন আক্রান্ত হলে তারা ঘোষণা দেয় যে এই ক্ষতি সারিয়ে মেট্রো স্বাভাবিক করতে 1 বছর সময় লেগে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে নতুন সরকার সেটা 2 মাসের মধ্যে স্বাভাবিক করে ফেলেছিল। এরকম ভাবে যমুনা রেল সেতুর কাজ ঝুলেছিল অনেক দিন ধরেই, সেটা 1 বছরের মধ্যে শেষ করে ফেলে অন্তর্বর্তী সরকার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের 2য় এবং 3য় অংশের কাজ অস্বাভাবিক গতিতে এগিয়ে গেছে ইউনূসের 1.5 বছরে। ঢাকা মেট্রোর অন্যান্য লাইনের কাজও দ্রুত গতিতে এগিয়েছে। মানে উদ্যোগগুলো হাসিনাই নিয়েছিল, কিন্তু হাসিনা তার প্রতিটা কাজ শেষ করত জনগণকে সর্বোচ্চ ভোগান্তি দিয়ে। তারপর কিন্তু ইউনূস দেখিয়ে গেছেন যে এই কাজগুলো দ্রুত সময়ের মধ্যেই আসলে শেষ করা যায়। এই গতিটা ধরে রাখতে হবে বিএনপি সরকারকে। চলমান প্রকল্পগুলোতে অনেক টাকা বিনিয়োগ হয়ে গেছে। রাজনৈতিক প্রতিহিংসার ফলে যদি এইটা বাতিল বা আটকে রাখার প্ল্যান করে বিএনপি, তবে সেটা খুব খারাপ হবে। তাদের উচিত হবে দ্রুততার সাথে চলমান সব কাজ শেষ করে নতুন প্রকল্প হাতে নেওয়া, আর মেগা প্রকল্পের পরিবর্তে এলাকা ভিত্তিক সুষম উন্নয়নের দিকে হাত দেয়া। কারণ হাসিনা বিশ্বকে এবং সারা দেশের মানুষকে দেখানোর জন্য বিশাল বিশাল বড় বড় প্রকল্প হাতে নিত, কিন্তু জেলা শহরগুলোতে নাগরিক সুবিধা আপডেট করতো না, ফলে দেশের সুষম উন্নয়ন হয় নাই। আপনি দেশের সব জেলা শহরের দিকে তাকালে ধরতে পারবেন, কয়েকটা জেলা ছাড়া বাকিগুলো কিন্তু আগের মতোই রয়ে গেছে। বিএনপির উচিত এই জায়গায় কাজ করা, তাহলে একদিকে মেগা প্রকল্পগুলোর কাজ শেষ হবে, অন্যদিকে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত হবে। এইটা বিএনপির জনপ্রিয়তা বাড়াবে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপি নেতাদের একটা সম্ভাবনা আছে চলমান প্রকল্পগুলো আটকে দেওয়া কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজগুলোকে স্লো করে দেওয়ার।
এই ব্যাপারটা মোকাবেলা করতে হবে বিএনপিকে। পঞ্চমত, দুর্নীতি এবং অনিয়মের জন্য পুরো বিশ্বে বাংলাদেশের যে বাজে একটা ভাবমূর্তি তৈরি হয়েছে, যে কারণে বিভিন্ন দেশ আমাদের ভিসা দেয় না, বিনিয়োগ দেয় না, এইটা বন্ধে কাজ করতে হবে। দেশের প্রায় 1.5 কোটি প্রবাসী দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। এই সংখ্যা আরও বাড়বে যদি নানান দেশ আমাদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়। এই নিষেধাজ্ঞা তখনই উঠাবে যখন নানান দেশে থাকা অবৈধ বাংলাদেশের পরিমাণ কমবে এবং অবৈধভাবে বাংলাদেশিদের বিদেশে যাওয়ার যে প্রবণতা, এইটা যখন কমে যাবে। এইটার জন্য সরকারকে অবশ্যই কঠোর ভূমিকা পালন করতে হবে। এই চক্রের সাথে রাজনৈতিক নেতারা জড়িত, এই চক্র ভাঙতে হবে। এইটা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেই সাথে প্রতিটি সেক্টরের দুর্নীতি এবং অনিয়ম বন্ধ করতে না পারলে মানুষের সমর্থন কমতেই থাকবে। ষষ্ঠত, ছাত্র দলকে ছাত্রলীগ হয়ে উঠতে না দেওয়া। জুলাই আন্দোলন শুরু হয়েছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা, যারা ছাত্রলীগের দ্বারা নির্যাতিত ছিল। গণরুমে কিংবা 2 জনের কক্ষে 8 জন থেকে মানবেতর জীবনযাপন করে ছাত্রলীগ এবং ক্ষমতাসীনদের উপর একটা রাগ জন্মেছিল সেই শিক্ষার্থী সমাজের। আর সেই তরুণ প্রজন্মই আওয়ামী সরকারের পতন ঘটাতে ভূমিকা রেখেছে। এখন ক্ষমতায় যেহেতু যাচ্ছে বিএনপি, তাই ছাত্র দলও যদি ক্যাম্পাসগুলো দখলে নেয়, হলগুলো দখলে নেয় কিংবা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি শুরু করে, তবে সেটা দেশের তরুণ সমাজের মধ্যে একটা বিএনপি বিরোধী মনোভাব জন্ম দেবে। ইতিমধ্যে 5টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, যেখানে বেশিরভাগ নির্বাচিত মানুষজন শিবির থেকে। তাদের নিয়ন্ত্রণেই আছে প্রতিটি হল। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অপরাজনীতি নাই, শিক্ষার্থীদের উপর জোর জবরদস্তি নাই, প্রোগ্রামের প্রেশার নাই, রুম দখল নাই, অছাত্রদের হলে অবস্থান নাই। কিন্তু রাষ্ট্র ক্ষমতার জের ধরে যদি ছাত্রদল এই কাজগুলো করতে উদ্যত হয়, তবে ক্যাম্পাসে ঝামেলা বাঁধবে, ক্যাম্পাস রক্তাক্ত হবে, শিক্ষার পরিবেশ নষ্ট হবে, ক্যাম্পাসের পরিস্থিতি আওয়ামী আমলের মতোই হয়ে উঠবে, যেটা তরুণ প্রজন্মের মধ্যে বিএনপির জনপ্রিয়তা কমিয়ে দেবে। আর তরুণরা এখন আগের চেয়ে অনেক বেশি রাজনীতি সচেতন। এই তরুণদের পাশ ধরে রাজনীতি করতে না পারলে তা বিএনপিকে স্থায়ী ক্ষমতার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেবে। কিন্তু বাংলাদেশে ছাত্রলীগ এবং ছাত্র দলের রাজনীতির যে প্যাটার্ন, তাতে ক্যাম্পাস দখল, হল দখল ইত্যাদি না করে রাজনীতি করাটা তাদের জন্য অনেক কঠিন। এই কঠিন কাজটাই বিএনপিকে করতে হবে। তো এরকম ভাবে ধরে ধরে অনেক সেক্টর নিয়ে কথা বলা যায়, কিন্তু যে 6টি সাইড উল্লেখ করলাম, এই 6টা সাইড যদি বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং অল্প দিনের মধ্যে যদি তা কন্ট্রোলে আনতে পারে, তবে তা বিএনপির জন্যই ভালো। আর যদি এসব দিকে বিশেষ নজর না দিয়ে আগের মতোই সব রেখে দেয়, তবে বিএনপির প্রতি মানুষের যে প্রত্যাশা, সেটা নষ্ট হবে এবং বিএনপির জনপ্রিয়তা কমতে থাকবে। এখন দেখা যাক সামনে কি হয়। আমাদের সামনে বিএনপির প্রথম যে বিষয়টা চোখে পড়বে, তা হচ্ছে তাদের মন্ত্রিসভা। খুব দ্রুতই আমাদের সামনে আসবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছে, সেটাও অনেক কিছুরই ইঙ্গিত দেবে। চলুন আমরা দেখতে থাকি।